হ্যালো স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এবং তার উপরে কনসেপ্ট অফ ইলেকট্রন অ্যান্ড হোল কন্ডাকশন। ওকে, তো আজকে আমাদের সেমিকন্ডাক্টরের থার্ড লেকচার। তো ইন্ট্রিনসিক কথার অর্থ কি? না, ইন্ট্রিনসিক কথার অর্থ হচ্ছে পিওর অথবা উইদাউট উইদাউট ইমপিউরিটি উইদাউট অথবা ইনবর্ন অথবা তোমরা বলতে পারো ন্যাচারাল। যে সেমিকন্ডাক্টরের মধ্যে কোনো ইমপিউরিটি আমি কিন্তু যোগ করিনি, কোনো অপদ্রব্য আমি মেশাইনি, সেটাই হচ্ছে তার ন্যাচারাল। তো যেটা পিওর হয়ে থাকে, একটা ক্রিস্টাল নিয়েছি, সেটা হচ্ছে কি তার মধ্যে কোনো কিছু মেশানো নেই, তবেই তাকে আমরা বলবো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ওকে, তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর রূপে আমরা কি কি অপশন চুজ করেছি? সেমিকন্ডাক্টর কি কি হতে পারে? সিলিকন, জার্মেনিয়াম হতে পারে। তো সিলিকনের অ্যাটমিক নাম্বার কত? Z = 40। তো এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি তাহলে 1s2 2s2 2p6 3s2 3s2 3p2। ক্লিয়ার? আচ্ছা, তো সিলিকনের ভ্যালেন্স বন্ড কোনটা? 3। ভ্যালেন্স সেল কোনটা? 3। তো ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন রয়েছে? না s কক্ষে দুটো, p কক্ষে দুটো। তাহলে এর ভ্যালেন্স বন্ডে কটা ইলেকট্রন রয়েছে? না 4টি ইলেকট্রন রয়েছে। তো 4টা ইলেকট্রন রয়েছে। ওকে, আচ্ছা জার্মেনিয়ামের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার কত? না 32। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন কত হবে? না 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p2। তাহলে জার্মেনিয়ামে ভ্যালেন্স সেল হচ্ছে কত? 4s2 আর 4p2। ক্লিয়ার? তো এই দুটো ভ্যালেন্স সেলে তাহলে কটা ইলেকট্রন রয়েছে? না 4টি ইলেকট্রন রয়েছে। দেখো, তাহলে এদের সর্ববহিষ্ঠ কক্ষে 4টা করে ইলেকট্রন রয়েছে। উপরন্তু কার্বনের ক্ষেত্রে দেখো, কার্বনের কত হয়ে থাকে অ্যাটমিক নাম্বার? Z = 6। তাহলে 1s2 2s2 2s2 2p2। তাহলে এর ভ্যালেন্স সেল কোনটা? 2। তো 2s2 আর 2p2, তার মানে এরও কটা ইলেকট্রন রয়েছে? না 4টি ইলেকট্রন রয়েছে। তো সিলিকন, জার্মেনিয়াম, কার্বন, এদের ভ্যালেন্স বন্ডে কটা করে ইলেকট্রন রয়েছে? 4টি করে ইলেকট্রন রয়েছে। উপরন্তু আমরা ক্লাস 10 এর ক্লাসে ইভেন কেমিস্ট্রিতে আমরা কি পড়েছি? না কার্বনের মধ্যে কি রয়েছে? না ক্যাটিনেশন প্রপার্টিও রয়েছে। তো সিলিকন আর জার্মেনিয়ামের মধ্যে ক্যাটিনেশন প্রপার্টি রয়েছে। তো ক্যাটিনেশন প্রপার্টি কি হয়ে থাকে? না একটি কার্বন অ্যাটম আরেকটা কার্বন অ্যাটমের সাথে কোভ্যালেন্ট বন্ডে যুক্ত হতে পারে। কোভ্যালেন্ট বন্ডে দুজনে একে অপরের সাথে ইলেকট্রনকে শেয়ার করে থাকে। তো আমরা ফার্স্টে সেমিকন্ডাক্টর রূপে আমরা কোনটাকে নিয়ে ইউজ করব? সিলিকনকে নিয়ে আমরা সিলিকনকে ইউজ করব। তো সিলিকনের ক্ষেত্রে আমরা কেবলমাত্র ভ্যালেন্স সেলের ইলেকট্রন খালি বানাবো, কারণ ভেতরের সেলের ইলেকট্রন গুলো কি থাকে? না ফিল আপ থাকে। তো অনলি সিলিকন দেখবো। ওকে, আচ্ছা, অনলি সিলিকন। তো সিলিকনের আমি একটা ক্রিস্টাল নেব। একটা ক্রিস্টালের মধ্যে অসংখ্য অ্যাটম থাকে। একটা ক্রিস্টালের মধ্যে অসংখ্য অ্যাটম থাকে। তো কোটি কোটি সহস্র কোটি অ্যাটম থাকে। তো আমরা তার মধ্যে আমাদের বোঝার মতো করে 9টি সিলিকন অ্যাটম পাশাপাশি আমরা নিয়ে নিলাম। কটা অ্যাটম নিলাম? 9টা সিলিকন অ্যাটম। কটা অ্যাটম? 9টা। আচ্ছা, এবারে দেখো, তো 9টা সিলিকনের অ্যাটম নিয়েছি। 9টা সিলিকনের অ্যাটম নিয়েছি। দেখো আগে ফিগারটা বানিয়ে নি। তো সিলিকনের অ্যাটমের ভ্যালেন্স সেলে কটা করে ইলেকট্রন? 4টা করে। ভ্যালেন্স সেলে কটা করে ইলেকট্রন রয়েছে? 4টা করে ইলেকট্রন রয়েছে। তাও ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা সিলিকন অ্যাটমের ভ্যালেন্স সেলে আমি ইলেকট্রনগুলোকে ড্রয়িং করে নিচ্ছি এবং প্রত্যেকে কোভ্যালেন্ট বন্ডের সাথে যুক্ত। প্রত্যেকে কোভ্যালেন্ট বন্ডের সাথে যুক্ত। ক্লিয়ার? আচ্ছা, প্রত্যেকে কোভ্যালেন্ট বন্ডের সাথে যুক্ত রয়েছে। তো এরাও কেমন করে তার পাশের অ্যাটমের সাথে কোভ্যালেন্ট বন্ডের সাথে যুক্ত। তো আমি এদের গুলো তো আর সিলিকনের আমি অ্যাটম দেখাইনি। তো এরাও কোভ্যালেন্ট বন্ডের সাথে তার পাশের সিলিকন অ্যাটমের সাথে যুক্ত আছে। ঠিক আছে? তো এই সিলিকনের একটা আমরা কি নিয়েছি? ক্রিস্টাল নিয়েছি। এটা একটা সিলিকনের কি? না ক্রিস্টাল। সিলিকনের ক্রিস্টাল। তো এই সিলিকনের ক্রিস্টালটাকে আমি মানলাম, এই সিলিকনের ক্রিস্টালটা লো টেম্পারেচার। তো লো টেম্পারেচার রূপে আমরা কত ধরবো? না আমরা ধরলাম at 0 কেলভিন।
তো অ্যাট 0 কেলভিনে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব না এই সিলিকনের অ্যাটমগুলোর প্রত্যেকটা ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ডে যুক্ত। তাহলে এদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রনই নেই, এদের মধ্যে ফ্রি ইলেকট্রন নেই। ফ্রি ইলেকট্রনগুলো কেবলমাত্র কি করতে পারে, কারেন্ট ফ্লো করাতে পারে। তো 0 কেলভিনে এদের মধ্যে কোনো কোভ্যালেন্ট বন্ড ভাঙেনি। তো এখান থেকে ফ্রি ইলেকট্রন কোথা থেকে সৃষ্টি হবে? তো এবারে আমরা দেখতে পাচ্ছি কি না 0 কেলভিনে সিলিকনের অ্যাটম কি হয়ে থাকে না একটা ইনসুলেটর রূপে কাজ করে, একটা ইনসুলেটর রূপে কাজ করে। তো এই সিলিকনের অ্যাটমটাকে আমি নিয়ে সিলিকনের ক্রিস্টালটাকে আমি নিয়েছি, এই সিলিকনের ক্রিস্টালটা নিয়েছি। এবার নেওয়ার পর এই সিলিকনের ক্রিস্টালটাকে নিয়েছি, সাপোজ আমি পাশে আরেকটা ড্রয়িং করি। সিলিকনের একটা ক্রিস্টাল নিয়েছি, একটু সাইডের দিকে করি দিলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, একটু সাইডের দিকে করি, কাছাকাছি করি। এই সিলিকনের ক্রিস্টাল একটা নিয়েছি, ওই সিলিকনের ক্রিস্টালটাই নিয়েছি। তো তাদের ইলেকট্রনগুলোকে আমি যে যার ইলেকট্রনগুলোকে আমি সাজিয়ে নিই। তো এবারে আমরা কি করতে চলেছি, এই সিলিকনের ক্রিস্টালটার উপর আমি ক্রমশ টেম্পারেচার বাড়াতে থাকবো। তো টেম্পারেচার কত বাড়াবো না আমরা রুম টেম্পারেচার করব। কত বাড়াবো না রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার বলতে কি বোঝাবে না রুম টেম্পারেচার বলতে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা এবারে কি করতে চলেছি না রুম টেম্পারেচার নিয়ে যাবো। রুম টেম্পারেচার আমরা টেম্পারেচার কি করেছি, ইনক্রিজ করেছি না অ্যাট লিখে দাও, অ্যাট রুম টেম্পারেচার। তাহলে আমরা এখানে দেখছিলাম কি ওই ক্রিস্টালটা অ্যাক্ট অ্যাজ ইনসুলেটরের মতো বিহেভ করছে। তো ওই সেমিকন্ডাক্টরটা কি করছে না ইনসুলেটরের মধ্যে এই ক্রিস্টালটা, এই সিলিকনের ক্রিস্টালটা ইনসুলেটরের মতো বিহেভ করছে। তো আমার এখানে ফিগারটা টানা কমপ্লিট করে নিই, তাড়াতাড়ি ফিগারটা টানা কমপ্লিট করে নিই। আচ্ছা, আর কোথাও বাকি থাকলো? এগুলো বাকি আছে, তো এগুলোকে আমি কমপ্লিট করে নিই। এগুলোকে আমরা কমপ্লিট করে নিলাম। আচ্ছা, ওভারঅল চারিদিকে কমপ্লিট। তো এবারে আমরা কি করেছি, রুম টেম্পারেচার আমরা নিয়ে এসেছি। রুম টেম্পারেচার মিন্স 27 ডিগ্রি সেন্টিগ্রেড, যাকে আমরা এসআই তে 300 কেলভিন বলে থাকি। ওকে, তো এবারে আমরা রুম টেম্পারেচারে যখনই আমি নিয়ে এসেছি তখন দেখা গেছে কি না 10⁻29 অ্যাটমস এর মধ্যে একটি অ্যাটমের কোভ্যালেন্ট বন্ড কি করে না ভেঙে যায়। তো রুম টেম্পারেচারে যখনই এলো তাদের মধ্যে 10⁻29 অ্যাটমস এর মধ্যে একটা অ্যাটমের কোভ্যালেন্ট বন্ড ভেঙে যায়। তো কোভ্যালেন্ট বন্ড ভেঙে গেলে কি হবে না সাপোজ আমি মানলাম এই কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে গেছে। তো এই কোভ্যালেন্ট বন্ডটা যখনই ভেঙে যাবে তখন এই ইলেকট্রনটা কি করবে না এই ইলেকট্রনটা এখান থেকে সে যেখানে হোক এই ইলেকট্রনটা কি হবে, ক্রিস্টালের মধ্যে তো থাকবে, এই ইলেকট্রনটা কি হবে নির্গত হবে। এই ইলেকট্রনটা কি হলো নির্গত হলো। তো এই ইলেকট্রনটা কিসের জন্য নির্গত হলো না টেম্পারেচার ইনক্রিজ করার ফলে। দ্যাট মিন্স আমরা এক্সটারনালি কি করেছি টেম্পারেচার বাড়িয়েছি মানে হিট সাপ্লাই করেছি। দ্যাট মিন্স আমরা কি করেছি হিট সাপ্লাই করেছি। তো হিট সাপ্লাই করতে একটা কোভ্যালেন্ট বন্ড ভেঙে গিয়ে একটি মাত্র ইলেকট্রন নির্গত করেছে। একটি মাত্র 10 আরেক করোড় অ্যাটমস থাকে, হাজার কোটি হাজার বলছি সহস্র কোটি অ্যাটমস থাকে। তো তাদের মধ্যে অ্যাপ্রক্স ভ্যালু 10⁻29 অ্যাটমস এর মধ্যে একটা ভেঙেছে, একটা কোভ্যালেন্ট বন্ড ভেঙেছে। তো তার জন্য একটা ইলেকট্রন নির্গত হয়েছে। তো এই ইলেকট্রনটাকে আমরা বলে থাকি কি না থার্মোনিক জেনারেটেড ইলেকট্রন। এই ইলেকট্রনটাকে আমরা কি বলে থাকি থার্মোনিক জেনারেটেড ইলেকট্রন। যেহেতু হিট প্রডিউসের ফলে এই ব্রেকিংটা আসে, যার ফলে একটা ইলেকট্রন নির্গত হয়, তখনই আমরা সেই ইলেকট্রনটাকে কি বলে থাকি থার্মোনিক জেনারেটেড ইলেকট্রন। তো এই ইলেকট্রনটা নির্গত হয়ে কোথায় গেছে, এখনো তো সেই ক্রিস্টালের মধ্যেই তো ঘোরাফেরা করছে না অন্য কোথাও। তো ক্রিস্টালের মধ্যেই আছে, কিন্তু ইলেকট্রনটা এক্সাইটেড অবস্থায় চলে গেছে। কি জন্য না এই হিট পাওয়ার ফলে। যতই টেম্পারেচার আমি ইনক্রিজ করেছিলাম ততই কি হয়েছিল হিট প্রডিউস হয়েছে। টেম্পারেচার ইনক্রিজ করা মানে হিট প্রডিউস হয়। তো হিট ইনক্রিজ করার ফলে এনার্জি সৃষ্টি হয়েছে, ওই এনার্জি অ্যাটম পেয়েছে, ওই অ্যাটম থেকে ওই যে কোনো একটা অ্যাটমের কোভ্যালেন্ট বন্ড থেকে একটা ইলেকট্রন কি হয়েছে নির্গত হয়ে গেছে। তো সেই জন্য আমরা কি বলেছি থার্মোনিক জেনারেটেড ইলেকট্রন। তো এই ইলেকট্রন নির্গত হয়ে এখন এক্সাইটেড অবস্থায় রয়েছে। তো এক্সাইটেড অবস্থাটা এখন কোথায় না কন্ডাকশন ব্যান্ড। এক্সাইটেড অবস্থাটা এখন কোথায়, তো এর সাথে সাথে আমরা যদি দেখি যে এনার্জি ব্যান্ডের আমরা যদি কাহিনী দেখি, এনার্জি ব্যান্ডের আমরা যদি থিওরিটা দেখি, তো এখানটায় রয়েছে কি কন্ডাকশন ব্যান্ড,
আচ্ছা, নিচে রয়েছে কি ভ্যালেন্স ব্যান্ড, নিচে রয়েছে কি ভ্যালেন্স ব্যান্ড, এটা অনেকটা বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। আচ্ছা, তো এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত না ইজি, এদের মধ্যে এনার্জি ডিফারেন্স কত ইজি, যেটাই হচ্ছে কি ফরবিডেন এনার্জি গ্যাপ। তো এটা হচ্ছে আমাদের কি ভ্যালেন্স বন্ড, লিখে দিই এখানটার নিচে ভ্যালেন্স বন্ড, এটা হচ্ছে আমাদের ভ্যালেন্স বন্ড, এটা হচ্ছে আমাদের কন্ডাকশন বন্ড সিবি, ভ্যালেন্স বন্ডকে ভিবি, কন্ডাকশন বন্ডকে সিবি। তো তো ক্রিস্টালটা কি ছিল, ক্রিস্টালটা যখন 0 কেলভিনে ছিল প্রত্যেকের সাথে কোভ্যালেন্ট বন্ডে যুক্ত। তো কোভ্যালেন্ট বন্ডে যুক্ত হওয়ার ফলে এই ক্রিস্টালটা এখন কি অবস্থায় রয়েছে, নিউট্রাল অবস্থায় রয়েছে, কোনো থার্মোনিক জেনারেটেড ইলেকট্রন এর মধ্যে নেই। আরে থার্মোনিক জেনারেটেড ইলেকট্রন বলতে এখন কি ইলেকট্রন না, যে ইলেকট্রনটা নির্গত হয়ে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছেছে। তো এখানে তো কোনো কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পৌঁছায়নি। তো এই ইলেকট্রনটা, এই ক্রিস্টালটা এখন কি রূপে কাজ করছিল, ইনসুলেটর রূপে কাজ করছিল, এটা ইনসুলেটর রূপে কাজ করছিল। তাহলে সমস্ত ইলেকট্রন গুলো কোথায় অবস্থান করছে না ভ্যালেন্স ব্যান্ডে, সমস্ত ইলেকট্রন গুলো কোথায় অবস্থান করছে না ভ্যালেন্স ব্যান্ডে সমস্ত ইলেকট্রন গুলো অবস্থান করতে আছে। তো ধীরে ধীরে যখনই আমি টেম্পারেচার ইনক্রিজ করেছি, ধীরে ধীরে টেম্পারেচার যখনই আমি ইনক্রিজ করেছি, তখন একটা ইলেকট্রন কি করলো এখান থেকে নির্গত হলো, একটা ইলেকট্রন কি করলো এখান থেকে নির্গত হলো। ক্লিয়ার? তো এখান থেকে যখনই ইলেকট্রন নির্গত হলো, এখান থেকে যখনই ইলেকট্রন নির্গত হলো, তখন ওই নির্গত ইলেকট্রন কোথায় পৌঁছে গেছে না কন্ডাকশন ব্যান্ডে। ওই ইলেকট্রন এখন কোথায় পৌঁছে গেছে, ওই থার্মোনিক জেনারেটেড ইলেকট্রন এখন ফ্রি হয়ে গেছে। থার্মোনিক জেনারেটেড ফ্রি ইলেকট্রন লিখো আরো ভালো হবে, থার্মোনিক জেনারেটেড ফ্রি ইলেকট্রন। তো ওই ফ্রি ইলেকট্রন এনার্জি পাওয়ার পর এখন কোথায় পৌঁছেছে না কন্ডাকশন ব্যান্ডে পৌঁছেছে। তো এরকম করে করে কিছু কিছু অ্যাটমের কোভ্যালেন্ট বন্ড ব্রেকিং হচ্ছে। তো ওই কোভ্যালেন্ট বন্ড ভেঙে গিয়ে আমি মানলাম যে কিছু কিছু ইলেকট্রন এখান থেকে নির্গত হয়ে এখানটায় পৌঁছেছে। কোথায় পৌঁছেছে না কন্ডাকশন ব্যান্ডে পৌঁছেছে। সাপোজ আমি 4টা ইলেকট্রনকে আমি ধরে নিলাম যে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছেছে। কখন না রুম টেম্পারেচারে, কখন না রুম টেম্পারেচারে। তাহলে যখনই ভ্যালেন্স বন্ড থেকে ইলেকট্রন নির্গত হয়ে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছেছে, তখনই এই ভ্যালেন্স বন্ডটা ভেঙে যাওয়ার ফলে তো এই জায়গায় একটা কিসের সৃষ্টি হয়েছে, হোলের সৃষ্টি হয়েছে। এই জায়গাটায় কিসের সৃষ্টি হয়েছে, একটা হোলের সৃষ্টি হয়েছে। তো এই জায়গায় একটা কিসের সৃষ্টি হয়েছে, হোলের সৃষ্টি হয়েছে। তো এই ইলেকট্রনটা যখন কন্ডাকশন ব্যান্ডে পৌঁছেছে, তো এই জায়গাটা একটা হোলের সৃষ্টি হয়েছে। এই ইলেকট্রনটা যখন কন্ডাকশন ব্যান্ডে পৌঁছেছে, তো এই জায়গায় হোলের সৃষ্টি হয়েছে। এই ইলেকট্রনটা যখন কন্ডাকশন ব্যান্ডে পৌঁছেছে, এই জায়গাটায় কিসের সৃষ্টি হয়েছে, হোলের সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? আর ইলেকট্রন যখন ভ্যালেন্স বন্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাবে, তখন তো এইরকম আস্তে আস্তে ধীরে ধীরে তো আর যাবে না। কেন না ইলেকট্রনের মধ্যে একটা প্রপার্টি রয়েছে, কিসের প্রপার্টি না ওয়েভ প্রপার্টি রয়েছে, ওয়েভ ফাংশন রয়েছে ইলেকট্রনের মধ্যে। তো ইলেকট্রন এখান থেকে সাট করে বেরিয়ে যাবে। তো ভ্যালেন্স বন্ড থেকে ইলেকট্রন হঠাৎ করে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যাবে। তো কন্ডাকশন ব্যান্ডে যখনই পৌঁছে যাবে, তো এখানে একটা ভ্যালেন্সির সৃষ্টি হবে, এখানটা একটা ভ্যালেন্সির সৃষ্টি হবে। তো এখানে কন্ডাকশন ব্যান্ডে যে সকল থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন গুলো কন্ডাকশন ব্যান্ডে পৌঁছলো, তো এই কন্ডাকশন ব্যান্ডের উপর যে ইলেকট্রন গুলো রয়েছে, সেই ইলেকট্রন গুলো এখন তো ফ্রিলি অবস্থায় আছে। তো এখানে কোনো বাধা টাধা কিছুই নেই। তো এবারে আমরা এক্সটার্নালি যদি ইলেকট্রিক ফিল্ড মানে পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমরা দিই, তবে এই ফ্রি জেনারেটেড ইলেকট্রন গুলো কারেন্ট ফ্লো এর জন্য ব্যাকুল হয়ে পড়বে। এরা মাস্ট কারেন্ট ফ্লো করবে, কিন্তু কারণ হচ্ছে এখানটায় যে যেখান থেকে ইলেকট্রনটা নির্গত হলো, সেখানটাতে একটা ফাঁকা স্থানের সৃষ্টি হলো। তো ফাঁকা স্থানে যেটা সৃষ্টি হলো, সেখানে ফাঁকা স্থান মানে কি, এখানে একটা ভ্যালেন্সি, এখানটায় কি বললাম ভ্যাকেন্সি বলছি না, ভুল, ভ্যাকেন্সি। এখানটা একটা কিসের সৃষ্টি হয়েছে, ভ্যাকেন্সির সৃষ্টি হয়েছে, শূন্যস্থানের সৃষ্টি হয়েছে। তো এই শূন্যস্থানটাকে আমরা বলে থাকি হোল, তাহলে যদি হোলের কনসেপ্ট যদি নিতে হয়, তো হোলের কনসেপ্ট যদি আমাকে নিতে হয়, তো সেম জিনিসটা আমি রেখেছি। ছবিটাকে আমরা আরেকটা ছবি ধরো এখানটা, এটা আছে, তাহলে এটা ফিগার 1 ছিল, ফিগার 2, ফিগার 3। তো এটাকে আমরা কি করে নিলাম, আবার ফিগার 4 বানিয়ে নিলাম। এটাকে আমি কি করলাম, ফিগার 4 বানিয়ে নিলাম। তো এইখানটা আমরা কি দেখছিলাম যে এই কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে গেছে। তো এখানটা কিসের সৃষ্টি হয়েছিল, ভ্যালেন্সির সৃষ্টি হয়েছিল, ভ্যাকেন্সির সৃষ্টি হয়েছে, বারবার একই টার্ম আসছে। তো হোল, তাহলে এখানে যে ভ্যাকেন্সির সৃষ্টি হয়েছে ওটাই হচ্ছে কি হোল। তাহলে হোলের যদি আমাকে ডেফিনেশন দিতে হয়, তাহলে হোলের ডেফিনেশন আমি কি দেবো না, হোল হচ্ছে কি, তো হোল হচ্ছে কি, নিচের এই পোরশনটা মুছি, নিচের এটা মুছি। তো হোল আমরা কাকে বলবো না, হোল হচ্ছে, লিখো না, হোল হচ্ছে কি, লিখে নাও,
হোল, হোলের ডেফিনেশন যদি আমরা দিতে চাই, হোল হচ্ছে কি না ভ্যাকেন্সি ডিউ টু থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন, থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন। তো ফ্রি থার্মালি জেনারেটেড ইলেকট্রন গুলো নির্গত হওয়ার ফলে যে ভ্যাকেন্সির এখানে সৃষ্টি হয়েছে সেই ভ্যাকেন্সিটাকে আমরা কি বলবো, হোল। তাহলে সেই ভ্যাকেন্সিটাকে আমরা কি বলছি, হোল। তাহলে এই যে ভ্যাকেন্সিটা যে সৃষ্টি হয়েছে এটাকে আমরা কি বলবো, হোল। আচ্ছা, এটাকে আমরা কি বলবো, হোল। তো এটাকে আমি রাফ করি, তো এই সাইডে আমি লিখতে চলেছি, এটাকে আমি রাফ করে দিই। তো হোল তাহলে কার জন্য সৃষ্টি হলো, হোল যদি আমাকে বলতে হয় তাহলে হোল তাহলে কার জন্য সৃষ্টি হলো না, হোল এখান থেকে ইলেকট্রন নির্গত হওয়ার ফলে, এখানটায় কিসের সৃষ্টি হয়েছে, হোলের সৃষ্টি হয়েছে। এখানটা কিসের সৃষ্টি হয়েছে, হোলের সৃষ্টি হয়েছে। আচ্ছা বল, এবারে দেখো যে এই যে হোল যে নির্গত হলো, এই যে ইলেকট্রন নির্গত হলো, এই ইলেকট্রন নির্গত হওয়ার ফলে ইলেকট্রনের চার্জ কি ছিল, এই ফ্রি ইলেকট্রনের চার্জ কি ছিল না নেগেটিভ চার্জ। ফ্রি ইলেকট্রনের চার্জ কি ছিল না নেগেটিভ চার্জ। আচ্ছা, যখন ক্রিস্টাল অবস্থায় ছিল, ফিগার 1, যখন ক্রিস্টাল অবস্থায় ছিল তখন কি ছিল, এই পোরশনটা কি ছিল, তখন টোটাল ক্রিস্টালটা যখন 0 কেলভিনে ছিল, তখন টোটাল বন্ড, যখন ক্রিস্টালটা 0 কেলভিনে ছিল তখন এই জায়গাটা কি ছিল, বন্ড হিসেবে ছিল। তো এই জায়গাটায় বন্ড হিসেবে ছিল, তাহলে প্রত্যেকের সাথে কোভ্যালেন্ট বন্ডের সাথে যুক্ত ছিল, প্রত্যেকের সাথে কোভ্যালেন্ট বন্ডে যুক্ত ছিল। তাহলে কোভ্যালেন্ট বন্ডে যখন যুক্ত ছিল তখন তাদের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রনই ছিল না। তো ফ্রি ইলেকট্রন না থাকার জন্য তখন আমরা এই জিনিসটা ভাবতেই পারছিলাম না। যখন তাদের মধ্যে টেম্পারেচার ধীরে ধীরে ইনক্রিজ করে 27 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে গেলাম, তখনই আমি দেখলাম কি না 10⁻29 অ্যাটমস, এখানে কি ছিল 10⁻29 অ্যাটমস এর মধ্যে একটা ইলেকট্রন কি হয়েছিল, একটা কোভ্যালেন্ট বন্ড কি হয়েছিল, ভেঙে গেছিল, যার জন্য একটা থার্মালি ফ্রি জেনারেটেড একটা ইলেকট্রন সৃষ্টি হয়েছিল, কিন্তু আমরা যদি প্রথমটা দেখি, যখন ইনসুলেটর অবস্থায় ছিল তখন আমরা কি দেখেছিলাম না এই জায়গাটা তখন আমরা কি দেখেছিলাম না ইনসুলেটর অবস্থায় থাকার জন্য তখন এই টোটাল ক্রিস্টালটা নিউট্রাল অবস্থায় ছিল। যখন ইনসুলেটর অবস্থায় ছিল, ইনসুলেটর স্টেটে ছিল তখন ক্রিস্টাল কি অবস্থায় ছিল, তখন ক্রিস্টাল কি অবস্থায় ছিল বলো, নিউট্রাল অবস্থায় ছিল। তার মানে আমি যদি এটাও নিউট্রাল, তো এখন এখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে বলে আমি এখানে বলছি যে একটা ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে। কিন্তু যখন ইলেকট্রনটা বেরিয়েছিল না তখন তো এটা নিউট্রাল ছিল, তার মানে ইনসুলেটর অবস্থায় ছিল। তো ইনসুলেটর অবস্থায় এই জায়গাটা যেখানটায় ইলেকট্রনটা আছে, তো সেটা কি অবস্থায় ছিল না নিউট্রাল স্টেটে ছিল। এই জায়গাটা কি অবস্থায় ছিল, নিউট্রাল স্টেটে ছিল। ওকে, তো নিউট্রাল স্টেটে ছিল এই জায়গাটা। তো এখান থেকে যখনই একটা নিউট্রাল স্টেটে থাকা মানে কি, নিউট্রাল কখন থাকবে যখন নেগেটিভ চার্জের পরিমাণ এবং পজিটিভ চার্জের পরিমাণ সেম হবে, তবেই তো নিউট্রাল হবে। তো এই পোরশন থেকে যদি একটা ইলেকট্রন যদি নির্গত হয়, তাহলে এই জায়গাটা কি আর নিউট্রাল থাকবে না। তাহলে নিউট্রাল তাহলে কখন ছিল, যদি এই জায়গাটায় যে পরিমাণ ইলেকট্রনের চার্জ ছিল, ইলেকট্রনের চার্জ কি হয়ে থাকে, আমি ইলেকট্রনের চার্জ ধরলাম -q, ইলেকট্রনের চার্জ কি হয়ে থাকে নেগেটিভ হয়ে থাকে, তো -q। তো এই জায়গাটায় অবশ্যই সেম চার্জের +q ছিল, যেটা হচ্ছে এখন হোল রূপে বিহেভ করছে। তাহলে এই পজিটিভ চার্জটা এখন হোল রূপে বিহেভ করছে। ক্লিয়ার করতে পেরেছি, বোঝা গেছে? তো এই জায়গাটা নিউট্রাল তখনই থাকবে যে পরিমাণের ইলেকট্রনের পরিমাণ ছিল সেই পরিমাণ হোলের পরিমাণও রয়েছে। তাহলে যে পরিমাণে ইলেকট্রনের চার্জ ছিল, নেগেটিভ চার্জ ছিল, সেই পরিমাণ পজিটিভ চার্জও আছে, তবে এই পোরশনটা কি অবস্থায় রয়েছিল, নিউট্রাল অবস্থায় রয়েছিল। তাহলে এই পোরশন থেকে যখনই একটা নেগেটিভ চার্জের ইলেকট্রন যখন নির্গত হলো, তাহলে এই নেগেটিভ চার্জের ইলেকট্রনটা এই জায়গাটায় নিশ্চয়ই একটা পজিটিভ চার্জের কিছু একটা তাহলে ছেড়ে দিয়ে গেছে। তাহলে আমি তো ভাবতে পারি এই জায়গাটা যখন নিউট্রাল ছিল তখন সেম পরিমাণে নেগেটিভ সেম পরিমাণে পজিটিভ ছিল, যার জন্য এখানটা নিউট্রাল ছিল। যখন ইলেকট্রনটা নির্গত হয়েছে তাহলে এই জায়গাটা আমি কি ভাবতে পারি, নিশ্চয়ই পজিটিভ চার্জটা বাকিটা পড়ে আছে। বুঝতে পেরেছি? তো হোল হচ্ছে কি না হোলের চার্জ তাহলে কি না পজিটিভ। তাহলে হোল হচ্ছে জাস্ট খালি একটা কনসেপ্ট মাত্র। হোল হচ্ছে কি, হোল কার ফলে সৃষ্টি হয়, যে ইলেকট্রন যখন নির্গত হবে ভ্যালেন্স বন্ডকে
কোভ্যালেন্ট বন্ডকে ভেঙে যখন একটা ইলেকট্রন নির্গত হয়ে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছবে তখন ওই পোরশনে সেম চার্জের একটা সেম পজিটিভ ইকুয়াল ভ্যালুজের পজিটিভ চার্জের একটা কিছু একটা ছেড়ে দিয়ে যাবে, কিছু একটা ভ্যাকেন্সি ছেড়ে দিয়ে যাবে। তো ওই ভ্যাকেন্সিটাকে আমরা বলবো কি হোল। তাহলে হোল হচ্ছে জাস্ট কি একটা কনসেপ্ট, জাস্ট লিখে রাখো জাস্ট কনসেপ্ট। হোল হচ্ছে জাস্ট কনসেপ্ট মাত্র। ক্লিয়ার? তো হোলের চার্জ কি হয়ে থাকে না, হোলের চার্জ যদি আমি বলে থাকি চার্জ কি হয়ে থাকে না পজিটিভ চার্জ। তাহলে অবশ্যই হোলের চার্জ কি হবে পজিটিভ চার্জ। তাহলে যে পরিমাণ ইলেকট্রনের চার্জ হবে সেই পরিমাণ পজিটিভেরও চার্জ হবে, সেই পরিমাণ পজিটিভ চার্জও হবে, তবেই এই জায়গাটায় নিউট্রাল অবস্থায় থাকবে। আচ্ছা আচ্ছা, এবারে দেখো যে একটা ইলেকট্রন যদি নির্গত হয়, একটা ইলেকট্রন যদি থার্মালি জেনারেটেড ইলেকট্রন ফ্রি ইলেকট্রন যদি নির্গত হয় তো একটা ভ্যাকেন্সি সৃষ্টি হবে। তো এমনি করে ভ্যালেন্স বন্ড থেকে যতগুলো থার্মালি জেনারেটেড ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে যেতে থাকবে, আরে এই ইলেকট্রন বেরিয়ে গিয়ে কোথায় যেতে আছে কন্ডাকশন ব্যান্ডে। তো এই ইলেকট্রন গুলো যখন বেরিয়ে গিয়ে কন্ডাকশন ব্যান্ডে যেতে থাকবে তখন এখানে ততগুলো ভ্যাকেন্সি সৃষ্টি হবে। তাহলে যতগুলো ভ্যাকেন্সি সৃষ্টি হবে ততগুলো হোলের সৃষ্টি হবে। তাহলে যতগুলো, তাহলে নাম্বার অফ ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ হোল। তাহলে এই নাম্বার অফ ইলেকট্রন, এই ক্রিস্টালের মধ্যে নাম্বার অফ ইলেকট্রনকে আমরা কিভাবে ডিল করব না পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউম। তো পার ইউনিট ভলিউমে যতগুলো থার্মালি জেনারেটেড ইলেকট্রন নির্গত হবে ঠিক ততগুলো হোলের সৃষ্টি হতে আছে, ঠিক ততগুলি হোলের সৃষ্টি হতে আছে। আমি যতই টেম্পারেচার বাড়াতে থাকবো ততই আমি কি দেখতে থাকবো থার্মালি জেনারেটেড ইলেকট্রন ততই নির্গত হচ্ছে, ততই হোলের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? তো এবারে দেখো, এবারে এনসিইআরটির বইতে একটা লেখা আছে, যে কি লেখা আছে, কি লেখা আছে at equilibrium state, at equilibrium state in at equilibrium state in thermally generated electron are recombined, are also recombination, on it। তার মানে কি বললো, তার মানে কি বললো যে আমি টেম্পারেচার ইনক্রিজ করার ফলে at equilibrium state in, আরে স্পেলিংটা স্টেট ইন থার্মালি জেনারেটেড ইলেকট্রন লিখেছি কোথায়, লিখিনি তো, থার্মালি generated electron are also recombination on it। পরিষ্কার করে লিখে দেবো স্টেট ইন, আচ্ছা এখান থেকে লিখে দিচ্ছি, আচ্ছা এখানে টোটাল লিখে দিচ্ছি, টোটাল or at equilibrium state in thermally generated electron are recombination on it। তার মানে কি বললো যে টেম্পারেচার ইনক্রিজ করার ফলে যেভাবে ইলেকট্রন গুলো নির্গত হয়েছিল, যেভাবে ইলেকট্রন গুলো ফ্রি ইলেকট্রন সৃষ্টি হয়েছিল, তেমন করে এখানটায় কিসের সৃষ্টি হয়েছে ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছে, এখানটা কিসের সৃষ্টি হয়েছিল ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছিল। তো আমি টেম্পারেচার যদি ক্রমশ কম করতে থাকি তাহলে তখন আমি দেখবো কি এই ভ্যাকেন্সিটাকে ফিল আপ করার জন্য পার্শ্ববর্তী ইলেকট্রন গুলো কি আসবে ছুটে আসবে, পার্শ্ববর্তী অ্যাটমের ভ্যালেন্স বন্ডে ইলেকট্রন গুলো ছুটে আসবে। আরে তারা ছুটে এলে তো বয়ে গেল, তারা ছুটে এলে কি হচ্ছে সে তো পুনরায় এখান থেকে যদি একটা ইলেকট্রন এখানে ছুটে আসে তো এখানটায় সে কিসের সৃষ্টি করবে ভ্যাকেন্সি সৃষ্টি করবে। তো এখানটায় তখন আর ভ্যাকেন্সি থাকবে কি না, এখানে তখন আর ভ্যাকেন্সি নেই, তখন ভ্যাকেন্সি কোথায় সৃষ্টি হয়েছে এখানটায় সৃষ্টি, তাহলে অলরেডি তো ভ্যাকেন্সি সৃষ্টি হয়ে আছে। তাহলে ইলেকট্রন যেখান থেকে ছুটে আসুক না কেন ক্রিস্টাল থেকে, ক্রিস্টালের ভ্যালেন্স বন্ড থেকে কোনো কোভ্যালেন্ট বন্ড ভেঙে যদি ভ্যাকেন্সিটাকে ফিল আপ করে, ওই ভ্যাকেন্সিটা এখানে ছিল তো ভ্যাকেন্সিটাকে ফিল আপ করেছে, তো ফিল আপ করলে এখন ওই ভ্যালেন্স বন্ডে হোলের সৃষ্টি হয়ে আছে, এখন ফাঁকা রয়েছে। তো এই ভ্যাকেন্সিটা তখনই ফিল আপ হবে যখন কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন ওই
ভ্যাকেন্সিটাকে ফিল আপ করবে। তো সেটাই বলছে কি না থার্মালি জেনারেটেড ইলেকট্রন গুলো রিকম্বিনেশনও হতে পারে। তাহলে কখন হবে? যখন টেম্পারেচারকে আমি কমাবো। হ্যাঁ, হায়ার টেম্পারেচারে রিকম্বিনেশন কম হবে, কিন্তু হবে। হায়ার টেম্পারেচারে রিকম্বিনেশন কম হবে, কিন্তু হবে। এটা কিন্তু সিওরিটি হওয়া যায়। ক্লিয়ার হচ্ছে? লো টেম্পারেচারে ভালো মতো বোঝা যাবে, কিন্তু হায়ার টেম্পারেচারে কম হবে। তো ইলেকট্রন গুলো রিকম্বিনেশনও হয়। তার মানে এই নয় যে রিকম্বিনেশন হয় না, হয়, কম হয়ে থাকে। তো একটা ইলেকট্রন যখন আমরা যেটা নিয়েছিলাম যে এখানে ইলেকট্রনটা ছিল, এখানটা ভ্যাকেন্সি সৃষ্টি হয়ে আছে, তো এই ইলেকট্রন নির্গত হয়ে গেছে। তো এই ইলেকট্রন নির্গত হওয়ার পর জন্য সেম পরিমাণে হোলের সৃষ্টি করেছে, সেম মানে কোয়ান্টিটির হোল সৃষ্টি। যতগুলো ফ্রি ইলেকট্রনের সৃষ্টি হবে ততগুলো হোলের সৃষ্টি হতে আছে। আচ্ছা, তার চার্জ কি হবে না ইলেকট্রনের চার্জ যদি নেগেটিভ হয়ে থাকে তো হোলের চার্জ, এটা হচ্ছে কি হোল, তো হোলের চার্জ কি হবে? সেম চার্জ হবে। ইলেকট্রনের যে পরিমাণ চার্জ হবে হোলেরও সেম পরিমাণ চার্জ হবে। তো হোলের সংখ্যা আমরা দেখলাম কি না পার ইউনিট ভলিউমের রেসপেক্টে নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ হোল কি হবে? সেম। তো এই মানটাকে আমরা কি ধরে নেব না ni। তো ni ইকুয়াল টু কত না ni ইকুয়াল টু সাইডটা আমি রাফ করি। তো ni হচ্ছে কি না নাম্বার অফ চার্জ ক্যারিয়ার। যে এখানে এই কারেন্ট ফ্লো কে করাবে, এখন এখানে যদি আমরা এক্সটারনালি যদি আমরা ইলেকট্রিক ফিল্ড দিই তাহলে কারেন্ট ফ্লো এর জন্য অংশগ্রহণ করবে কি? ফ্রি ইলেকট্রন। তার সাথে সাথে হোল অংশগ্রহণ করবে। তাহলে ni কাকে ডিফাইন করছে? ইলেকট্রন আর হোলকে, ইলেকট্রন আর ফ্রি ইলেকট্রন আর হোলকে। তো ni হচ্ছে কি না ni হচ্ছে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার, যেখানে চার্জ ক্যারিয়ার গুলো কি নাম্বার অফ চার্জ ক্যারিয়ার, যেখানে চার্জ ক্যারিয়ার রূপে এখানটায় কে অংশগ্রহণ করেছে? এক ইলেকট্রন, দুই কি বলবো এন্ড হোল। ক্লিয়ার? ইলেকট্রন অংশগ্রহণ করেছে আর হোল অংশগ্রহণ করেছে। ঠিক আছে? তো এবারে যতই আমি টেম্পারেচার বাড়াতে থাকবো তো টেম্পারেচার বৃদ্ধি করার সাথে সাথে এদিকে আমি টেম্পারেচারের গ্রাফ নিলাম, এদিকে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার নিলাম। তো টেম্পারেচার যতই আমি বাড়াতে থাকবো তো এক্সপোনেনশিয়ালি নাম্বার অফ চার্জ ক্যারিয়ারের সংখ্যাও বাড়তে থাকবে। দ্যাট মিন্স ইলেকট্রনের সংখ্যা, ফ্রি ইলেকট্রনের সংখ্যা আর হোলের সংখ্যাও কি হতে আছে? এক্সপোনেনশিয়ালি বাড়তে আছে। তো যদি দেখা গেছে ডেটা অনুযায়ী, আমি ডেটা সংগ্রহ করেছি কি না সিলিকনের ক্ষেত্রে, তার ক্ষেত্রে না সিলিকনের ক্ষেত্রে at 27 ডিগ্রি সেন্টিগ্রেড রুম টেম্পারেচারে সিলিকনের ক্ষেত্রে কি দেখা গেছে না নাম্বার অফ চার্জ ক্যারিয়ারের সংখ্যা কত হয়ে থাকে না 1.5 × 10⁻⁶ পার ইউনিট ভলিউম। পার ইউনিট ভলিউম কার ক্ষেত্রে? সিলিকনের ক্ষেত্রে। না জার্মেনিয়ামের ক্ষেত্রে at 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা 300 কেলভিন যাই হোক না কেন, তার ক্ষেত্রে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার কত হয়ে থাকে না 2.6 × 10⁻14 পার ইউনিট ভলিউম, পার মিটার কিউব, পার ইউনিট ভলিউমে দেখা গেছে যে জার্মেনিয়াম এই পরিমাণে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার তৈরি করতে পারে, মানে এত সংখ্যক ফ্রি ইলেকট্রন, এত সংখ্যক হোল সৃষ্টি করতে পারে। ক্লিয়ার? তো আমরা একে এনার্জি তাহলে এখানটা আমরা দেখলাম কি না এই ইলেকট্রন গুলোর দ্বারা, এই ফ্রি ইলেকট্রনের দ্বারা কারেন্ট ফ্লো কিভাবে হচ্ছে। ইলেকট্রন গুলো টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে তো ফ্রি ইলেকট্রনের সৃষ্টি হলো, ঠিক, কিন্তু এই ফ্রি ইলেকট্রন গুলো কিভাবে কারেন্ট ফ্লো করানোর জন্য অংশগ্রহণ করছে। তো বেসিক্যালি কারেন্ট ফ্লো এর জন্য অংশগ্রহণ কে করছে? হোল, ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন আর হোল। ফ্রি ইলেকট্রন আর হোল নাম্বার মানে চার্জ ক্যারিয়ার রূপে অংশগ্রহণ করছে কারা কারা? ইলেকট্রন আর হোল। তো এদের জন্যই তো কারেন্ট ফ্লো হবে। তো এদের দুজনের কারেন্ট ফ্লো এর উপর কি গুরুত্ব মানে কি ভূমিকা পালন করে, তো আমরা দেখতে চলেছি কি এটাকে রাফ করি। আচ্ছা, তাহলে আমরা দেখতে চলেছি কি না কারেন্ট ফ্লো এর উপর ইলেকট্রন ও হোলের ভূমিকা। হেডলাইন করো, কারেন্ট ফ্লো এর উপর ইলেকট্রন ও হোলের ভূমিকা। কারেন্ট ফ্লো এর উপর ইলেকট্রন ও হোলের ভূমিকা। আমি এটাকে কেন মুছে দিলাম? আচ্ছা, তো আমি আবার ড্রয়িং করে দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, ড্রয়িং করে দিচ্ছি। তো জাস্ট তাহলে আগে হেডলাইনটা করতে থাকো। কি লিখবে না হেডলাইন করো কারেন্ট ফ্লো এর উপর ইলেকট্রন, কোন ইলেকট্রন? লিখো ফ্রি ইলেকট্রন। থার্মালি কারেন্ট ফ্লো এর আচ্ছা মেকানিজম লিখো, কারেন্ট ফ্লো এর মেকানিজম। ক্লিয়ার? কারেন্ট ফ্লো এর মেকানিজম অফ কারেন্ট ফ্লো। তো
তো তাহলে কারেন্ট ফ্লো এর জন্য কারা কারা ভূমিকা অংশগ্রহণ করলো? এক, থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন, ইলেকট্রন লিখো, ফ্রি ইলেকট্রন। আরেকটা কি? সেকেন্ড হোল। আচ্ছা, এরা দুজন কারেন্ট ফ্লো এর জন্য কিরূপ ভূমিকা পালন করছে লক্ষ্য করো। সাপোজ ধরো এখানে একটা সিলিকনের আমি ড্রয়িং নিলাম, সিলিকনের ড্রয়িং করলাম। সিলিকনের এটা আমরা কিনেছি ক্রিস্টাল আগে বানাচ্ছি, তারপরে আমরা দেখবো কি তার টেম্পারেচার আমরা ধীরে ধীরে বাড়াবো। একটা সিলিকনের কিনেছি ক্রিস্টাল। আচ্ছা, ক্যামেরায় ঠিকঠাক দেখা যাচ্ছে তো? আচ্ছা, সিলিকনের ক্রিস্টাল নিয়েছি। তো সিলিকনের কি রয়েছে? ভ্যালেন্স বন্ডে 4টা করে ইলেকট্রন রয়েছে, ভ্যালেন্স বন্ডে 4টা করে ইলেকট্রন রয়েছে। ভ্যালেন্স বন্ডে 4টা করে ইলেকট্রন রয়েছে, 4টা করে ইলেকট্রন আমরা দিয়ে দিয়েছি। তো এবারে কোভ্যালেন্ট বন্ডগুলোকে আমরা যুক্ত করব। প্রত্যেকটা কোভ্যালেন্ট বন্ডে আমরা কি করেছি? যুক্ত করেছি। তো সাইডের গুলো এখনো দিইনি, দিয়ে দিচ্ছি। ওকে, সবগুলো দেওয়া হয়েছে। তো আমরা একটা সিলিকনের ক্রিস্টাল নিয়েছি। কিসের নিয়েছিলাম? সিলিকনের ক্রিস্টাল। তো এই সিলিকনের ক্রিস্টালটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়েছিলাম? না, 0 কেলভিন। কত নিয়েছিলাম? 0 কেলভিন। আচ্ছা, এবারে আমরা কি করেছি? 0 কেলভিন আমরা কি রেখেছিলাম? না, এই সিলিকনের ক্রিস্টালটা কিসের রূপে কাজ করছিল? ইনসুলেটর রূপে কাজ করছিল। তো 0 কেলভিন থেকে বাড়িয়ে বাড়িয়ে আমরা কত করলাম? না, 300 কেলভিন করেছি। কত করেছি? না, 300 কেলভিন করেছি। ক্লিয়ার? তো 300 কেলভিন করতে 300 কেলভিন মানে কত? না, 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এই অনেকটা হিট পেয়ে গেছে, এনার্জি পেয়ে গেছে। তো তখন আমরা কি দেখলাম? না, একটা কোভ্যালেন্ট বন্ড ভেঙে গিয়ে এখানটা কিসের সৃষ্টি করেছে? একটা হোলের সৃষ্টি করেছে। তো এই হোলটা ফ্রি ইলেকট্রন রূপে, থার্মালি ফ্রি জেনারেটেড ইলেকট্রন রূপে কোথায় নির্গত হয়েছে? আরে উপর দিকে যেতে পারে, নিচের দিকে যেতে পারে। আমি সবসময় যে উপর দিকে দেখাচ্ছি তা না, যেদিকে খুশি যেতে পারে। যেদিকে আমি নিচের দিকে করলাম, তাহলে নিচের দিকে থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রনটা গেছে। এটা এই ইলেকট্রনটা হচ্ছে কি? না, থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন। ওকে, ফ্রি ইলেকট্রন। আচ্ছা, তো এই ইলেকট্রনটা সাপোজ আমি ধরলাম নিচের দিকে গেছে। ওকে, তো এখানটা কিসের সৃষ্টি হয়েছিল? একটা ভ্যাকেন্সির সৃষ্টি হয়েছিল। সেই ভ্যাকেন্সিটাকে আমরা কি বললাম? হোল। সেই ভ্যাকেন্সিটাকে আমরা কি বললাম? হোল। আচ্ছা, তো এই ইলেকট্রনটাকে তো আমাকে মুভ করাতে হবে। তো মুভ করার জন্য আমাকে বাইরে থেকে কি করতে হবে? এক্সটার্নাল ফিল্ড লাগাতে হবে। একটা ইলেকট্রিক ফিল্ড লাগানো, আরে ইলেকট্রিক ফিল্ড না লাগালে একে মুভ করাবো কি করে? আরে এটা এখন কন্ডাকশন ব্যান্ডে ক্রিস্টালের মধ্যে অবস্থান করছে, তাহলে একে তো আমাকে মুভ করাতে হবে। কন্ডাকশন ব্যান্ডে থাকলে কি কারেন্ট ফ্লো হওয়া শুরু? আরে কারেন্ট ফ্লো হওয়ার জন্য সে ক্ষমতা পেয়ে গেছে। তো এবারে ফ্লো করানোর জন্য বাইরে থেকে কোনো না কোনো কিছু একটা পোটেনশিয়াল ডিফারেন্সের সৃষ্টি করতে হবে। ইলেকট্রনের মধ্যে কি চার্জ রয়েছে? নেগেটিভ চার্জ। তো বাইরে থেকে আমি পোটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি করার জন্য আমি কি করলাম? ইলেকট্রিক ফিল্ড দিয়েছি। আর ইলেকট্রিক ফিল্ডকে না ভাবলে কখনো এটা সম্ভব না। কারেন্ট ফ্লো এর জন্য যদি বাইরে থেকে পোটেনশিয়াল ডিফারেন্স না করো, তাহলে পুরো কনসেপ্টটাই ভুল হয়ে যাবে। তো পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য আমরা কি করেছি? একটা ইলেকট্রিক ফিল্ড ফ্লো করেছি। তো ইলেকট্রিক ফিল্ড চালাতে আমরা কি দেখলাম? তো ফার্স্টে আমরা নিচ্ছি কি? ফার্স্ট আমরা নিচ্ছি নাম্বার 1 থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রনকে নিয়েছি। হ্যাঁ, তো এবারে আমরা কি করেছি? না, ইলেকট্রিক ফিল্ড আমরা কি করেছি? চালিত করেছি। তো ইলেকট্রিক ফিল্ড যদি আমি চালাই, তাহলে আমি কি দেখলাম? না, ইলেকট্রিক ফিল্ড আমরা ক্লাস 12 এ পড়ে এসেছি। না, ইলেকট্রিক ফিল্ড যেদিকে যেতে থাকে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে যায়, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ যেদিকে হয়, নেগেটিভ চার্জের অভিমুখ তার বিপরীত দিকে, আর পজিটিভ চার্জের অভিমুখ ইলেকট্রিক ফিল্ডের দিকে হয়ে থাকে। এতটুকু তো আমরা জেনে এসেছি ক্লাস 12 এ। তো ইলেকট্রিক ফিল্ড যেদিকে যেতে আছে তার অপোজিট ডিরেকশনে কে যেতে থাকবে? থার্মালি জেনারেটেড ইলেকট্রন। অপোজিট ডিরেকশনে কে যেতে থাকবে? থার্মালি জেনারেটেড ইলেকট্রন। তাই ইলেকট্রিক ফিল্ড যেদিকে, থার্মালি জেনারেটেড ইলেকট্রন তার অপোজিটে। তার মানে
থার্মাল জেনারেটেড ইলেকট্রন যেদিকে যাচ্ছে তাহলে সেই দিকে কি রয়েছে, কন্ডাকশন ব্যান্ড রয়েছে, আর নিচের দিকে ভাবো কন্ডাকশন ব্যান্ড রয়েছে। ক্লিয়ার করতে পেরেছি? তো ইলেকট্রিক ফিল্ড যেদিকে যেতে আছে, তো ইলেকট্রনের মোশন তার অপোজিট দিকে, আর ইলেকট্রনের মোশন যেদিকে হয়ে থাকে তার ইলেকট্রনের মোশন যেদিকে হয়, তাহলে ইলেকট্রনের মোশন কোন দিকে, ডাউনওয়ার্ড। তো ইলেকট্রনের মোশন যেদিকে হয়ে থাকে, কারেন্ট ফ্লো এর ডিরেকশন কোন দিকে হয়ে থাকে, তার বিপরীত দিকে। আর ইলেকট্রন যেদিকে ভাগতে থাকে, কারেন্ট তার কোন দিকে ভাগতে থাকে, না তার অপোজিট দিকে। তাহলে কারেন্টের ডিরেকশন আমি কোন দিকে দেবো, তার অপোজিট ডিরেকশনে। তাহলে এই কারেন্টটা আমরা কার দ্বারা পেলাম, ইলেকট্রনের দ্বারা পেলাম। ক্লিয়ার করতে পেরেছি? এই কারেন্টটা আমরা কার দ্বারা পেলাম, ইলেকট্রনের দ্বারা পেলাম। ক্লিয়ার? তো ইলেকট্রনের দ্বারা আমরা কারেন্টের ডিরেকশন কোন দিকে পেয়েছি, না ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের দিকে পেয়েছি, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনের দিকে পেয়েছি। ক্লিয়ার করতে পেরেছি? এবারে সেকেন্ড আমরা কি দেখতে, তাহলে ইলেকট্রন থার্মাল জেনারেটেড ইলেকট্রনের দ্বারা আমরা কারেন্ট ফ্লো ডিরেকশন আমরা পেয়ে গেছি। তো এর সাথে সাথে আমরা যদি এরপর দেখো হোলের কনসেপ্ট। সেকেন্ড আমি এখানটায় লিখছি ছোট্ট করে, হোল কি দেখতে পাচ্ছি, দেখো হোল কি দেখবো, বলো হোল কি দেখবো, এই সিলিকনের মধ্যে হোল কি দেখবো। দেখো হোলের মধ্যে কি রয়েছে, পজিটিভ চার্জ। হোলের মধ্যে কি রয়েছে, পজিটিভ চার্জ। বোঝা যাচ্ছে? আরে মনে করি একটু, যখন এটা নিউট্রাল অবস্থায় ছিল, তো এখানটায় কি ছিল, এই জায়গাটা কি ছিল, নিউট্রাল ছিল। তো এই জায়গাটায় যে পরিমাণ পজিটিভ চার্জ ছিল সেই পরিমাণ নিশ্চয়ই নেগেটিভ চার্জ ছিল, যার জন্য এখানটায় কি ছিল, নিউট্রাল ছিল। তো একটা ইলেকট্রন যদি নির্গত হয়, তো এখানটায় নিশ্চয়ই পজিটিভ চার্জ রয়ে গেছে। আরে নালে আগে কি করে নিউট্রাল ছিল, একটা ইলেকট্রন যদি নির্গত হয় নেগেটিভ চার্জ নিয়ে, তাহলে এখানে নিশ্চয়ই একটা পজিটিভ চার্জ থেকে গেছে। ক্লিয়ার করা গেছে? তো হোলের চার্জ হচ্ছে কি, পজিটিভ চার্জ। আচ্ছা, তো এবারে হোলের মধ্যে চার্জ কি রয়েছে লিখে দিলাম। হোলের চার্জ হচ্ছে কি, এইখানটায় লিখে দিই। হোলের চার্জ তাহলে আমরা কি দেখলাম, না পজিটিভ চার্জ। ওকে, পজিটিভ চার্জ। আচ্ছা দেখো তাহলে এই ভ্যাকেন্সিটাকে ফিল আপ করার জন্য পার্শ্ববর্তী সিলিকনের অ্যাটমগুলো থেকে ইলেকট্রন আসতে থাকবে, কোভ্যালেন্ট বন্ডকে ভেঙে ইলেকট্রন আসবে। তাহলে এবারে বলো, কোন কোভ্যালেন্ট বন্ডটাকে ভেঙে ইলেকট্রন এই ভ্যাকেন্সিটাকে ফিল আপ করতে আসবে। দেখো কিভাবে আসবে। দেখো এইখান থেকে কোন একটা ইলেকট্রন যদি এই ভ্যাকেন্সিটাকে ফিল আপ করতে আসে, তাহলে এই ইলেকট্রনের মোশন কোন দিকে হলো, এই ইলেকট্রনের মোশন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে। তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে তো নেগেটিভ চার্জের মোশন তো কখনোই সম্ভব না। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে এই ইলেকট্রন আসবে না। তাহলে কে আসতে আছে, তো পার্শ্ববর্তী উপরের যে সিলিকনটা রয়েছে, তো পার্শ্ববর্তী উপরের সিলিকনের এই কোভ্যালেন্ট বন্ডটা ভেঙে গিয়ে ইলেকট্রন কি হবে, না এই ভ্যাকেন্সিটাকে ফিল আপ করবে। তো ভ্যাকেন্সি এরকম অ্যারো চিহ্ন বরাবর আসবে না, কারণ ইলেকট্রনের মধ্যে ওয়েভ প্রপার্টি রয়েছে। তো ওই ইলেকট্রন কি হবে, স্যাক করে এসে এই ভ্যাকেন্সিটাকে ফিল আপ করবে, আর এখানটায় ভ্যানিশ হবে, এখানটায় সৃষ্টি হয়ে যাবে। ওয়েভ প্রপার্টি রয়েছে। ক্লিয়ার? আমরা ডুয়েল নেচারে আমরা পড়ে এসেছি ইলেকট্রনিক ক্লাস 12 যে ইলেকট্রনের মধ্যে ওয়েভ প্রপার্টি রয়েছে। তো ইলেকট্রন এখান থেকে গায়েব হবে, আর এখানটায় কি হবে, সৃষ্টি হয়ে যাবে। ক্লিয়ার? তো এখানটায় তখন কিসের সৃষ্টি হবে, আরেকটা হোলের, নিউ হোলের সৃষ্টি হবে। তো এখানটায় তখন কি হবে, একটা ইলেকট্রন তখন কোভ্যালেন্ট বন্ড গঠন করে ফেলবে। একটা ইলেকট্রন তখন কি করবে, কোভ্যালেন্ট বন্ড গঠন করবে। তাহলে এখান থেকে ইলেকট্রন কি হবে, এইভাবে আসতে থাকবে। তো এবারে দেখো, তো এর পাশে যদি আরেকটা সিলিকনের অ্যাটম যদি থাকতো, তো এখানটা আমি বললাম আরেকটা সিলিকনের অ্যাটম রয়েছে। তো এই সিলিকনের অ্যাটমের ইলেকট্রনটাও দেখো, তো এখানকার কোভ্যালেন্ট বন্ডটা ভাঙবে, দিয়ে এই ইলেকট্রনটা কি করবে, এই ভ্যাকেন্সিটাকে ফিল আপ করবে। আচ্ছা, তো এই ভ্যাকেন্সিটাকে ফিল আপ করার সাথে সাথে এখানে আবার নতুন একটা হোলের সৃষ্টি হবে। তখন এখানে আর কোভ্যালেন্ট বন্ড থাকবে এখানে, তাহলে আর তখন হোলের সৃষ্টি হবে না, এখানে তখন কি হবে, কোভ্যালেন্ট বন্ডের সৃষ্টি হয়ে যাবে। তো এরকম করে করে দেখো, হোলগুলো উপরের দিকে যেতে আছে। অ্যাকচুয়ালি হোল কি উপরের দিকে যেতে আছে না, ইলেকট্রনগুলো ভ্যাকেন্সিগুলোকে ফিল আপ করতে আছে, হোল উপরের দিকে যেতে আছে। ইলেকট্রনগুলো ওই ভ্যাকেন্সিগুলোকে ফিল আপ করতে আছে, হোল উপরের দিকে যেতে আছে। তো আমরা লিখতে পারি, না হোলের মোশন হলো হোলের মোশন হলো অ্যাপারেন্ট মোশন, মানে অ্যাপারেন্ট মোশন যাহা ইলেকট্রিক ফিল্ডের দিকে হতে থাকে। কারণ হোলটা এখানে ছিল, এখান থেকে এখানে হলো, এখান থেকে এখানে হলো, তাহলে হোল পরপর কি হচ্ছে, পরপর সামনের দিকে এগোতে আছে। হোল পরপর
সামনের দিকে এগোতে আছে। তাহলে যার মোশন হলো কোন দিকে, যার মোশন হলো ইলেকট্রিক ফিল্ডের অভিমুখের দিকে, যেদিকে ইলেকট্রিক ফিল্ড প্রবাহিত হচ্ছে সেই দিকে হোল প্রবাহিত হচ্ছে। আর ইলেকট্রন কি দেখতে পাচ্ছি, তার অপোজিট ডিরেকশনে যেতে আছে, ইলেকট্রন তার অপোজিট ডিরেকশনে যেতে আছে। ক্লিয়ার করতে পারলাম, বোঝা গেছে? তো আমরা দেখতে আছি কি, তাহলে এইখানটা আমরা কি দেখলাম যে ইলেকট্রিক ফিল্ড আমাদের কোন দিকে ছিল, উপরের দিকে ছিল। তো এই জায়গাটা হোল সৃষ্টি হয়েছিল। তাহলে হোল আমরা কি দেখলাম না, হোল ক্রমশ ইলেকট্রিক ফিল্ডের অভিমুখে ছুটতে আছে। হোলের অভিমুখ কোন দিকে হচ্ছে না, ইলেকট্রিক ফিল্ডের অভিমুখে। যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেই দিকে কি হতে আছে, হোলের অভিমুখ। আচ্ছা, তো এই পজিটিভ চার্জটাও তো, আরে এটাও তো একটা চার্জ, পজিটিভ চার্জ। তো এই পজিটিভ চার্জটার দ্বারাও তো একটা কারেন্ট সৃষ্টি হবে। এই পজিটিভ চার্জের দ্বারাও তো একটা কারেন্ট সৃষ্টি হবে না, হবে না বলো? এই পজিটিভ চার্জের দ্বারাও তো কারেন্ট সৃষ্টি হবে। আমরা এই পজিটিভ চার্জের দ্বারা কারেন্ট সৃষ্টি হবে। তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করবে না, কারেন্ট কোন দিকে ফ্লো করে, পজিটিভ চার্জ যেদিকে ফ্লো করছে। নেগেটিভ চার্জ যেদিকে ফ্লো করছিল, ইলেকট্রিক ফিল্ড যেদিকে, নেগেটিভ চার্জ অপোজিট ডিরেকশনে। ইলেকট্রিক ফিল্ড যেদিকে, পজিটিভ চার্জ তার সেম ডিরেকশনে। তো এবার পজিটিভ চার্জ গুলো তো ফ্লো করতে আছে। তাহলে এই পজিটিভ চার্জ গুলোর দ্বারা যে কারেন্টটা আমরা পেতে চলেছি তাকে আমরা কি বলবো, এই পজিটিভ চার্জের দ্বারা যে কারেন্ট আমরা পেতে চলেছি তাকে আমরা বলবো কি, তার কারেন্ট হবে কি IH। তাহলে এই পজিটিভ চার্জ যেটা হচ্ছে কি হোল, তাহলে এই হোলের দ্বারা যে কারেন্ট আমি পাবো তাকে আমরা কি বলবো, IH। ক্লিয়ার? তো ইলেকট্রিক ফিল্ড আমরা এখানটা অ্যাপ্লাই করেছিলাম, তার মোশন কোন দিকে হয়েছিল, ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে। কারেন্টের মোশন কোন দিকে হয়েছিল, ইলেকট্রনের মোশনে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে আমি অ্যাপ্লাই করেছিলাম ইলেকট্রনের মোশন তার অপোজিটে হয়েছিল। ইলেকট্রন মোশন যেদিকে, কারেন্টের মোশন তার অপোজিটে। আচ্ছা, এবার ইলেকট্রিক ফিল্ড এখানটা আমরা হোলের ক্ষেত্রে দেখলাম কি, ইলেকট্রিক ফিল্ড যেদিকে, হোলের মোশন সেই দিকে। তো কারেন্টের মোশন কোন দিকে হবে, পজিটিভ চার্জ যেদিকে যেতে আছে কারেন্টের মোশন তার সেই দিকে, কারেন্টের মোশন সেই একই দিকে। ক্লিয়ার করতে পেরেছি, বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? তো এরপরে আমরা দেখতে চলেছি কি না, এনার্জি ব্যান্ড। আচ্ছা, এখানে কোনো কনসেপ্ট ভুল যায়নি তো তোমাদের কাছে? কি কনসেপ্ট ভুল যায়নি? দেখো এই ইলেকট্রন গুলো যে ফিল আপ করতে আছে, এইগুলো এই ইলেকট্রন গুলো, এই এখানকার ইলেকট্রন যখন এখানে ফিল আপ করলো, এখানকার ইলেকট্রন যখন এখানে ফিল আপ করলো, দেখো এখানটায় ভ্যাকেন্সি সৃষ্টি হয়েছিল, তো এই ইলেকট্রনটা ফিল আপ করেছিল, যেখানে কোভ্যালেন্ট বন্ড বানিয়েছে। আবার এখানকার যে ভ্যাকেন্সি, নিউ ভ্যাকেন্সি যে সৃষ্টি হলো, এখানকার ভ্যাকেন্সিটাকে ফিল আপ করার জন্য সামনের সিলিকন অ্যাটমের একটা কোভ্যালেন্ট বন্ড ব্রেকিং হয়ে ইলেকট্রন এখানটায় ফিল আপ করেছিল। তখন এখানটায় কি হয়েছিল, এখানটায় তখন কোভ্যালেন্ট বন্ডের সৃষ্টি হয়েছে। এখানটায় তখন আর হোল নেই, এখানে তখন কোভ্যালেন্ট বন্ডের সৃষ্টি হয়েছে, এখানটায় হোলের সৃষ্টি হয়েছে। তো এক্ষেত্রে এই কোভ্যালেন্ট বন্ডগুলো যে ভাঙছে, এগুলো কোথায় ভাঙছে, এগুলো ভ্যালেন্স বন্ডের মধ্যে ভাঙছে। এই সিলিকনের যে কোভ্যালেন্ট বন্ডগুলো কোথায় আছে, ভ্যালেন্স বন্ডে আছে। তো ভ্যালেন্স বন্ডে এই কোভ্যালেন্ট বন্ডগুলো ভাঙার জন্য তেমন কোনো এনার্জি লাগছিল না, কম এনার্জিতেই ওরা কি হতে আছে, হোলগুলো উপরের দিকে মুভ করতে আছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে, ইলেকট্রন নিচের দিকে ভাগতে আছে। ক্লিয়ার করতে পেরেছি? এগুলো সব কি হচ্ছিল না, কোভ্যালেন্ট বন্ডের মধ্যে ঘটছে। আচ্ছা, এখানটায় রিকম্বিনেশনও ঘটছে না। আরে রিকম্বিনেশন, এখানে হোলটা ফিল আপ করেছে তার নিজের ভ্যালেন্স বন্ডের মধ্যে থাকা ইলেকট্রন গুলো। আরে কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন এসে তার ফিল আপ করেনি, তবে কন্ডাকশন ব্যান্ড থেকে সে ফিল আপ করলে তবেই আমি তো বলবো রিকম্বিনেশন হয়েছে। তো এখানে তো ভ্যালেন্স বন্ডের মধ্যে ফিল আপ হতে আছে, এখানে রিকম্বিনেশন কেন হতে যাবে? ক্লিয়ার করা গেছে? তো আমরা এবারে দেখতে চলেছি কি না, এনার্জি ব্যান্ডের দ্বারা কি কাহিনী হতে চলেছে। তো এটাকে আমরা রাফ করি, তো এটা আমরা রাফ করলাম। তো এনার্জি ব্যান্ডের দ্বারা আমরা কি দেখতে চলেছি, দেখো এনার্জি ব্যান্ড, দেখো এনার্জি ব্যান্ডের দ্বারা কনসেপ্ট দেখো, হেডলাইন লাগাও এনার্জি ব্যান্ড। ক্লিয়ার? এনার্জি ব্যান্ডের হেডলাইন লাগাও, এনার্জি ব্যান্ড। তো এনার্জি ব্যান্ডে আমরা কি দেখছিলাম, দেখো ক্রিস্টালটা কোথায় আছে, ক্রিস্টালটা ইনিশিয়ালি কোথায় ছিল না, ক্রিস্টালটা ইনিশিয়ালি ভ্যালেন্স বন্ডে রয়েছে, নিউট্রাল অবস্থায় রয়েছে। তখন তার কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রনই নেই। কত না, 0 কেলভিনে। 0 কেলভিনে সমস্ত ইলেকট্রন কোথায় অবস্থান করছে না, ভ্যালেন্স বন্ডে অবস্থান করছে। সকল ইলেকট্রন, যত ইলেকট্রন রয়েছে কোভ্যালেন্ট বন্ড গঠনের মাধ্যমে ওই ইলেকট্রন গুলো কোথায় অবস্থান করছিল
না ভ্যালেন্স বন্ডে অবস্থান করছে, তারা কোন ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে পৌঁছায়। এটা হচ্ছে কি ভ্যালেন্স বন্ড, এটা হচ্ছে কি না কন্ডাকশন বন্ড। ক্লিয়ার? আর এদের মধ্যে এনার্জির গ্যাপ কত? ফরবিডেন এনার্জি গ্যাপ ইজি। এদের মধ্যে এনার্জির গ্যাপ কত? ইজি। তো 0 কেলভিনে আমি দেখছিলাম সমস্ত ইলেকট্রন ভ্যালেন্স বন্ডে আছে। তো তখন আমরা কি দেখছিলাম না এটা ইনসুলেটরের মতো বিহেভ করছে। তো ধীরে ধীরে যখন আমি টেম্পারেচার বাড়িয়ে আমি 27 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তখন আমি কি দেখলাম না কিছু ইলেকট্রন থার্মালি জেনারেটেডের মাধ্যমে কিছু ফ্রি ইলেকট্রন কোথায় পৌঁছে গেছে না কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে গেছে। কোথায় পৌঁছে গেছে? কন্ডাকশন ব্যান্ডে ওয়েভ রূপে পৌঁছে গেছে। তো ওয়েভ রূপে যখনই পৌঁছে গেছে তখন ভ্যালেন্স বন্ডে হোল ছেড়ে দিয়ে গেছে। আরে ভ্যালেন্স বন্ডে তখন কি দেখছিলাম একটা হোল ছেড়ে দিয়ে গেছে। তো ওই হোল, তাহলে আমরা এবারে কি করলাম, ইলেকট্রিক ফিল্ডের মোশন কোন দিকে হয়েছে? ইলেকট্রিক ফিল্ডের মোশন সাপোজ ধরো এটা ইলেকট্রিক ফিল্ডের মোশন কোন দিকে হচ্ছে? আপওয়ার্ড। এটা হচ্ছে ইলেকট্রনের মোশন। আচ্ছা, ইলেকট্রনের মোশন যদি আপওয়ার্ডে হয়, ইলেকট্রিক ফিল্ডটাকে আমি কোন দিকে লাগিয়েছি? ডাউনওয়ার্ডে। আচ্ছা, তো ইলেকট্রিক ফিল্ডের মোশনের অপোজিট ডিরেকশনে কি হচ্ছে? ইলেকট্রনের মোশন হয়েছে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ইলেকট্রনের মোশন যেদিকে হয়েছে তার অপোজিট ডিরেকশনে কারেন্টের মোশন হচ্ছে ইলেকট্রনের দ্বারা। তো ইলেকট্রনের মোশন কোন দিকে হয়েছে? আপওয়ার্ডে। তো কারেন্টের মোশন এই থার্মালি জেনারেটেড ইলেকট্রনের দ্বারা কারেন্টের মোশন কোন দিকে হবে? তার অপোজিট ডিরেকশনে। ক্লিয়ার করা গেছে? ওকে। আচ্ছা, এবারে দেখো হোলের ক্ষেত্রে আমরা কি দেখলাম? না এই হোল কোন দিকে ভাগতেছিল? যেদিকে ইলেকট্রিক ফিল্ড আমি লাগিয়েছি সেম ডিরেকশন, সেই দিকে হোল ভাগতে আছে। যেদিকে ইলেকট্রিক ফিল্ড লাগিয়েছি সেই ডিরেকশনে হোল ভাগতে আছে। তার মানে কি? তার মানে হোলগুলো কি হতে থাকবে? হোলগুলো নিচের দিকে থাকতে থাকবে, আর ইলেকট্রনগুলো ওই হোলটাকে কি করতে থাকবে? ফিল আপ করতে থাকবে। ইলেকট্রনগুলো কি করবে? ওই হোলটাকে ফিল আপ করবে। আচ্ছা, তো নেক্সট আমরা যদি ভ্যালেন্স বন্ড যদি আমরা দেখি, নেক্সট লাইনে যদি আমরা ভ্যালেন্স বন্ডটাকে দেখি, তাহলে আমরা কি দেখব না ইলেকট্রনগুলো কি হতে আছে? ইলেকট্রনগুলো ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে। ইলেকট্রনগুলো দেখো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? ডাউনওয়ার্ড। তো ইলেকট্রনগুলো তার অপোজিট ডিরেকশনে যেতে আছে, আর হোলগুলো তখন কি হতে আছে না হোলগুলো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে আসতে আছে। সেটাই তো আমরা দেখলাম না এখানটা, সেটাই তো আমরা এখানে দেখলাম। ক্লিয়ার? ইলেকট্রনগুলো কি হতে আছে? তার অপোজিট ডিরেকশনে যেতে আছে। কার অপোজিট ডিরেকশনে? না ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে। আচ্ছা, এবারে এখানকার ক্ষেত্রে দেখো নিচে কি রয়েছে? ইলেকট্রন। এবারে আরেকটা স্টেপ দেখো। তো নিচে আমি আবার কি করলাম? আবার দেখো এই ইলেকট্রিক ফিল্ড লাগানোর ফলে এই ইলেকট্রন কি হচ্ছে? ওই হোলটাকে ফিল আপ করছে। এই ইলেকট্রন কি করছে? ওই হোলটাকে ফিল আপ করছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে, অপোজিট ডিরেকশনে। তো ধীরে ধীরে আমরা কি দেখতে পাচ্ছি না ইলেকট্রন গুলো ক্রমশ উপরের দিকে যেতে আছে, হোল গুলো ক্রমশ নিচের দিকে আসতে আছে। আচ্ছা, তো উপরের দিকে ইলেকট্রন কি হচ্ছে? এবার ওই ইলেকট্রন গুলো দেখো ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে যেতে আছে, আর হোল গুলো নিচের দিকে ক্রমশ আসতে আছে। তো অ্যাকচুয়ালি দেখো তো হোল গুলোর কোনো মোশন হচ্ছে? একদমই হচ্ছে না। তো ভ্যাকেন্সির সৃষ্টি হচ্ছে, ভ্যাকেন্সিটাকে ফিল আপ করার জন্য ইলেকট্রন ছুটতে ছিল। হোলের কোনো মোশন হচ্ছে না, যেন মনে হচ্ছে যেন হোল নিচের দিকে আসতে আছে। অ্যাকচুয়ালি হোলের মোশন হচ্ছে না, হোল ইলেকট্রনের মোশন হতে আছে। তো এবারে দেখো এই হোলগুলো কোন দিকে আছে? নিচের দিকে। তাহলে হোলের মোশন কোন দিকে? ডাউনওয়ার্ড। তো হোলের মোশন যেদিকে হয় কারেন্টের মোশন সেম ডিরেকশনে। আরে হোলের মোশন যেদিকে হচ্ছে তো কারেন্টের মোশন কোন দিকে? না হোলের মোশন ডাউনওয়ার্ড। তো কারেন্টের মোশন অলরেডি এখন কোন দিকে লাগা আছে? ডাউনওয়ার্ডে লাগা আছে। তাহলে হোলের জন্য কারেন্ট অলরেডি কোন দিকে? ডাউনওয়ার্ড। তো ইলেকট্রনের জন্য কারেন্ট ডাউনওয়ার্ড, হোলের জন্য কারেন্ট ডাউনওয়ার্ড। তো নেট কারেন্ট কত হতে চলেছে? তো নেট কারেন্ট ইকুয়াল টু IE প্লাস IH। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের নেট কারেন্ট। তো বলো এই নেট কারেন্ট এখন ইলেকট্রনের উপরে ডিপেন্ড করে আছে না হোলের উপরে ডিপেন্ড করে আছে? আচ্ছা, এই কোশ্চেনটাকে আমি মুছি। এবারে বলো নেট কারেন্ট এখন কার উপরে ডিপেন্ড করে আছে? তো লাস্ট কোশ্চেন, নেট কারেন্ট এখন কার উপরে ডিপেন্ড করে আছে? দিলে আমাদের ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের উপরে। আজকের মতো আমি রাখবো। তো দেখতেই পাচ্ছ ভিডিও ক্লিপসের লেন্থ থেকে তো আমরা লাস্টের দিকে চলে এসেছি। তো এবার আমরা বলো যে নেট কারেন্ট এখন কার উপরে ডিপেন্ড করে আছে? দেখো নেট কারেন্ট এখন আমরা যদি কোশ্চেনটাকে বানাই, এই নেট কারেন্ট
নেট কারেন্ট কার মধ্যে, ওই সেমিকন্ডাক্টর মধ্যে, মানে ওই ক্রিস্টালটার মধ্যে নেট কারেন্ট ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কার উপর ডিপেন্ড করে। দেখো আমরা ড্রিফট ভেলোসিটির কনসেপ্টে আমরা কি দেখেছিলাম, যে নেট কারেন্ট I ইকুয়াল টু ভি না ড্রিফট ভেলোসিটি ইনটু চার্জ অফ ইলেকট্রন ইনটু নাম্বার অফ চার্জ ক্যারিয়ার ইনটু ক্রস সেকশনাল এরিয়া। ভি না ওকে। তো I ইকুয়াল টু আমরা কি দেখেছিলাম, ভি না। তো এখানটা আমরা কি দেখব, এখানটায় এই কারেন্ট কার উপরে ডিপেন্ড করেছে। দেখো এটা তো সেমিকন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া, এটা তো আনচেঞ্জ। A ইকুয়াল টু আমি কি বলতে পারি, A ইকুয়াল টু আমি ধরে নিলাম ওই সেমিকন্ডাক্টরটা অলওয়েজ ফিক্সড করে নিলাম, তাহলে তার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কি ফিক্সড। আচ্ছা ইলেকট্রনের চার্জ এটাও কি দেখতে পাচ্ছি না কনস্ট্যান্ট। তাহলে কারেন্ট কার উপরে ডিপেন্ড করতে পারে, একটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি আর একটা হচ্ছে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার। কেন নাম্বার অফ চার্জ ক্যারিয়ার ডিপেন্ড অন কার উপরে, টেম্পারেচারের উপরে। আমরা দেখে এসেছি নাম্বার অফ চার্জ ক্যারিয়ার টেম্পারেচারের সাথে কি হচ্ছে, যত টেম্পারেচার বাড়াচ্ছি নাম্বার অফ চার্জ ক্যারিয়ার বাড়তে আছে। তো কারেন্ট I ডিপেন্ড অন ড্রিফট ভেলোসিটি এন্ড নাম্বার অফ চার্জ ক্যারিয়ার। আচ্ছা ড্রিফট ভেলোসিটির উপরে কিভাবে নির্ভর করছে বল না, ড্রিফট ভেলোসিটি, দেখো ড্রিফট ভেলোসিটি হচ্ছে কি, যে কতটা খালি জায়গা হবে, আরে যত খালি জায়গা হবে ততই তো ড্রিফট তার ভেলোসিটি ততই বাড়বে। সাপোজ আমি টেম্পারেচারকে আমি কনস্ট্যান্ট করলাম, আমি সাপোজ ধরো টেম্পারেচারকে কনস্ট্যান্ট করলাম, কি করলাম এটাকে আমরা অ্যাজিউম করলাম, তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট করে দিই তাহলে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার যেটাকে আমরা NI বলছিলাম। আচ্ছা NI কি, আরে যত হোল সৃষ্টি হয়েছে তাহলে নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন ইকুয়াল টু নাম্বার অফ হোল ইকুয়াল টু আমরা কি বলেছিলাম, নাম্বার অফ চার্জ ক্যারিয়ার। তো নাম্বার অফ চার্জ ক্যারিয়ার, তো যত নাম্বার অফ চার্জ ক্যারিয়ার হবে তার মধ্যে চার্জ ক্যারিয়ার যদি সেম হয়ে থাকে তো আমরা কি বলতে পারি না, ইলেকট্রনের দ্বারা কারেন্ট ইকুয়াল টু হোলের দ্বারা কারেন্ট বলতে পারি। আরে না, প্রত্যেকের চার্জ তো সেম, নেচারটা আলাদা, একজনের নেগেটিভ একজনের পজিটিভ। তো এটাকে আমরা বলতে পারি কি I নেট, এটাকে আমরা কি বলতে পারি I নেট। ওকে, এটাকে আমরা কি বলবো I নেট। আচ্ছা তো এই I নেটটা, এই নেট কারেন্টটা কার উপরে আমি ডিপেন্ড করে দেখলাম না, ডিপেন্ড করছে ড্রিফট ভেলোসিটির উপর আর নাম্বার অফ চার্জ ক্যারিয়ার উপর, চার্জ ক্যারিয়ারের উপর। তাহলে আমরা টেম্পারেচারটাকে অ্যাজিউম করে নিলাম কি না, টেম্পারেচারটা আমি সাপোজ ধরলাম ওই ক্রিস্টালের উপরে আমি টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট করে দিয়েছি, তো নাম্বার অফ চার্জ ক্যারিয়ারটাও কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। আর যতগুলো ভ্যাকেন্সির সিস্টেমে মানে হোলের সিস্টেমে ততগুলোই তো ইলেকট্রন সৃষ্টি হয়েছিল, ততগুলোই তো থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রন তো কন্ডাকশন ব্যান্ডে গেছে, তবেই তো সেই পরিমাণ সংখ্যক ভ্যাকেন্সির সৃষ্টি হয়েছে, তবেই তো সেই ভ্যাকেন্সিগুলোকে আমরা হোল বলেছিলাম, তাই না। আচ্ছা তো নাম্বার অফ চার্জ ক্যারিয়ারের সংখ্যাটাকে আমি কি করলাম, ফিক্সড করলাম। আচ্ছা তাহলে আমরা এখন কি দেখতে পাচ্ছি, আমি ধরো এখানটায় আমরা নাম্বার অফ চার্জ টেম্পারেচারকে ফিক্সড করানোর ফলে ভ্যাকেন্সি ফিক্সড হয়ে গেছে, মানে হোলের ফিক্সড হয়ে গেছে, আর কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনগুলো পৌঁছেও গেছে। ঠিক আছে এবারে দেখো এই কন্ডাকশন ব্যান্ডে, আর নিচের দিকে গেলেও যেটা খুশি নিতে পারে, এই কন্ডাকশন ব্যান্ড নয়, এই ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনের ভিড় আর কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের ভিড় দুটোর মধ্যে কোথায় বেশি, অবশ্যই ভ্যালেন্স ব্যান্ডে। আরে ভ্যালেন্স ব্যান্ডে তো সমস্ত ইলেকট্রনের অবস্থান রয়েছে, কন্ডাকশন ব্যান্ডে কয়জন বা ইলেকট্রন যেতে পেরেছে, ক্লিয়ার হয়েছে। তো কন্ডাকশন ব্যান্ডে প্রশস্ত খালি সংখ্যা রয়েছে, খালি প্রশস্ত খালি। তো এখানটা যদি আমি সামান্য পরিমাণ ইলেকট্রিক ফিল্ড দিই তাহলে এই ইলেকট্রনগুলো যতটা দ্রুত মুভ করতে পারবে, এই ইলেকট্রনগুলো যতটা দ্রুত মুভ করতে পারবে, এই থার্মালি জেনারেটেড ফ্রি ইলেকট্রনগুলো তার থেকে আরো দ্রুত মুভ করতে পারবে। তার মানে আমি কি দেখতে পেলাম, যে মুভ করার যে অ্যাবিলিটি অফ মোশনকে আমরা কি বলে থাকি, মোবিলিটি। মোবিলিটি আমরা কাকে বলি, মোবিলিটি কি হয়ে থাকে না, মোবিলিটি কি হয়ে থাকে না, অ্যাবিলিটি টু মোশন, অ্যাবিলিটি টু মোশন, যে যাত্রা করার প্রবণতা কোথায় বেশি, কন্ডাকশন ব্যান্ডে খালি অংশ প্রচুর, যেখানে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনের ভিড় রয়েছে, এখানে গাদা ইলেকট্রন রয়েছে কন্ডাকশন ব্যান্ডে, ভ্যালেন্স ব্যান্ডে। আর কন্ডাকশন ব্যান্ডে সেই পরিমাণ থার্মালি ফ্রি জেনারেটেড ইলেকট্রন সেই পরিমাণ পৌঁছতে পারেনি। তো এখানটায়
অ্যাবিলিটি হওয়ার পরিমাণটা খুব বেশি। ক্লিয়ার হয়েছে? তো ভ্যালেন্স বন্ডের তুলনায় কন্ডাকশন ব্যান্ডে মোবিলিটি কি হবে? বেশি। তো আমরা কি অলরেডি আমরা কি দেখতে পেলাম না ভ্যালেন্স বন্ডের তুলনায় মোবিলিটি অফ ভ্যালেন্স বন্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের মোবিলিটি অফ কন্ডাকশন বন্ড আমি কি বলতে পারি? গ্রেটার দেন। যে কন্ডাকশন ব্যান্ডের মোবিলিটি অনেক বেশি, এখানকার সচলতা অনেক বেশি, এখানটায় মোশন হওয়ার, যাত্রাপথে যাওয়া, গতিশীল হওয়ার প্রশস্ত জায়গা রয়েছে, যার ফলে এই থার্মাল জেনারেটেড ফ্রি ইলেকট্রনগুলো খুব দ্রুতভাবে সচল হতে পারবে। তো অবশ্যই থার্মালি ফ্রি জেনারেটেড ইলেকট্রনগুলো দ্রুত গতিশীল হবে, ভ্যালেন্স বন্ডের ইলেকট্রনগুলো সেই পরিমাণ দ্রুত হারে গতিশীল হতে পারবে না। তো কন্ডাকশন ব্যান্ডে অবস্থিত ফ্রি ইলেকট্রনের দ্বারা কারেন্টের মোশন আমরা বেশি পাবো ভ্যালেন্স বন্ডে অবস্থিত হোলের দ্বারা কারেন্টের মোশনের তুলনায়। ভ্যালেন্স বন্ডে ইলেকট্রনের মোশন হচ্ছে যেমন যেমন করে হবে, ভ্যাকেন্সি তেমন করে সৃষ্টি হবে, হোলের তেমন করে সৃষ্টি হবে, আর হোলের দ্বারা যে কারেন্টটা পেয়ে থাকি সেটাকে আমরা বলে থাকি কি? আইএইচ। তো আইএইচটা কি হবে না আই থেকে অবশ্যই কম হবে। তাহলে অবশ্য আমরা একটা ক্রিস্টালকে যদি রুম টেম্পারেচারে নিয়ে যাই, তাহলে আমরা দেখব যে তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড যদি আমরা ইনপুট করাই, তো সেক্ষেত্রে কারেন্টের মানে কারেন্ট ফ্লো এর সমস্ত গুরুত্বপূর্ণ ভার কে গ্রহণ করে থাকে না কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন, কারণ এখানটা ইলেকট্রনের ভিড় কম, আর ভ্যালেন্স বন্ডে ইলেকট্রনের ভিড় বেশি হওয়ার জন্য আইএইচ এর পরিমাণ কি হয়ে থাকে? কম হয়ে থাকে। ভ্যালেন্স বন্ডে আইএইচ এর পরিমাণ কি হয়ে থাকে? কম হয়ে থাকে। ক্লিয়ার? তো আমরা মোবিলিটির উপরের দ্বারা আমরা এই ফ্রি ইলেকট্রন কার ক্ষেত্রে, হোলের ভ্যালেন্স বন্ডের ক্ষেত্রে বেশি হবে না কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে কারেন্ট ফ্লো এর পরিমাণ বেশি হবে, সেটাকে কিন্তু আমরা ভাবতে পারি। তো যেখানটায় মোবিলিটি বেশি হবে সেখানে অবশ্যই ড্রিফট ভেলোসিটি বেশি হবে, তাহলে কন্ডাকশন ব্যান্ডে ড্রিফট ভেলোসিটির পরিমাণ অবশ্যই বেশি। তাহলে কন্ডাকশন ব্যান্ডে ভিডি বেশি, তাহলে আমরা লিখতে পারি না ভিডি ফর ভিবি থেকে ভিডি ফর সিবি কি হবে? গ্রেটার দেন। ক্লিয়ার? বোঝা গেছে একদম? তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের লেকচার আজকে এতটুকুই পর্যন্ত। সেখান থেকে আমরা দেখলাম যে কিভাবে কারেন্ট ফ্লো হচ্ছে এবং কনসেপ্ট নিলাম আমরা ইলেকট্রন আর হোলের। তো সবথেকে বেস্ট কনসেপ্ট দিয়েছি, তো মন দিয়ে দেখবে, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। তো এইটুকুই পর্যন্ত, এবং আমি আরো এটা মনে করি যে তোমরা ঘরে মন দিয়ে পড়ছো। তো বেস্ট অফ লাক, গুড নাইট।